এই শ্রাবু, ওঠ মা। আর কতক্ষণ ঘুমাবি? দেখ, সবাই তোর জন্য অপেক্ষা করছে। তুই তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নে। সন্ধ্যায় তোর আপ্পির হলুদ ভুলে গেছিস। তাড়াতাড়ি ওঠ মা। ধ্যাত, আম্মু কি করছো? আর একটু ঘুমোতে নাও না প্লিজ। আর কার হলুদ? কিসের হলুদ? সকাল সকাল আমার এত ঘুমটা নষ্ট না করলেই হচ্ছিল না। শ্রাবু, সূর্যমণি তোর জন্য বসে আছে নিচে। তুই নাকি বলেছিলি মেহেদি দিয়ে দিবি। তাহলে মরার মতো না ঘুমিয়ে তাড়াতাড়ি ওঠ। মায়ের কথায় যেন টনক নড়ল শ্রাবুর। সে তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে বসে বলল, আম্মু, আমি একদম ভুলে গেছি। আমি এক্ষুনি ফ্রেশ হয়ে নিচে আসছি। তুমি আপ্পিকে বলো একটু ওয়েট করতে। আর আপ্পি গিয়ে বলো ওনার হবু হাজব্যান্ড মানে আমার জিজু সাইফুল ভাইয়াকে বলতে আমার মেহেদি দেওয়ার টাকাটা যেন পাঠিয়ে দেয়। সূর্যমণি হলো সাবুর বড় ফুপির মেয়ে। আর আজ তারই হলুদ সন্ধ্যা। সূর্যমণির বাবা নেই। তারা 3 বোন। তাদের বাবা মারা যাওয়ার 15 দিন পরই এই খানবাড়িতে নিজের বোন আর বোনের সন্তানকে নিয়ে এসেছে মুক্তার খান। এটা বলেই সাবু ওয়াশরুমে চলে যায়। কি মনে করে আবার বের হয়ে তার আম্মুকে আমতা করে বলল, আম্মু, না মানে রায়হান ভাই কি আজ আসবে? মরিয়ম বেগম চলে যেতে নিয়েও পেছনে ফিরে নত মস্তিষ্কের মেয়েকে দেখে দীর্ঘশ্বাস ফেলে বললেন, সঠিক জানি না, তবে তোর বড় আম্মু বলল হয়তো আসতেও পারে। আর কতদিন এভাবে অপেক্ষা করবি? ভুলে জানা অতীতের কথা। রায়হান তোর জীবনটা নরক করে দিয়ে চলে গেছে আরো 5 বছর আগে। মায়ের এমন কথায় শ্রাবু কিছু বলল না, শুধু 2 ফোঁটা চোখের পানি ফেলে বলল, আম্মু, সেদিন তো আমার কোনো দোষ ছিল না, তবুও কেন আমার? শ্রাবুর পুরো কথা শেষ করতে না দিয়ে মরিয়ম বেগম বললেন, থাক, এসব অতীত নিয়ে তোমার আর ভেবে লাভ নেই। যা হওয়ার হয়ে গেছে। এতে তোমার কোথাও একটু দোষ ছিল না। আর হ্যাঁ, রায়হান যদি এই বাড়িতে ফিরেও আসে, তাহলে তার থেকে দূরত্ব বজায় রেখে চলবে। আর একটা কথাও শুনতে চাই না। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো। মরিয়ম বেগম আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে চলে গেল। শ্রাবু ছলছল নয়নে তাকিয়ে রইল তার মায়ের গমন পথের দিকে। আর মনে মনে বলে উঠল, রায়হান ভাই, আমি আপনার জীবনে এতটাই মূল্যহীন ছিলাম। আর কোনো কিছু ভাবতে পারল না শ্রাবু। সে ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুমে। পাক্কা 30 মিনিট পর শ্রাবু একেবারে শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়। বের হয়ে কোমর সমান চুলগুলো তোয়ালে দিয়ে মুছতে মুছতে খেয়াল করলো তার হলুদ বরণ গায়ের রংটা তার। সে নাক মুখ কুঁচকে ফেলে। ধ্যাত, সবাই কত ফর্সা আর সে হলুদ দেখতে। এটা ভেবেই তার ঠোঁট উল্টে কাদো কাদো মুখে রেডি হয়ে নিচে নেমে আসে। নিচে নামতেই দেখা হয়ে যায় হৃদয় খানের সাথে। হৃদয় হলো শ্রাবুর বড় ভাই আর এই খান বংশের বড় ছেলে। শ্রাবু ভাইকে দেখে ভ্যা ভ্যা করে কান্না করে দেয়। বোনকে হঠাৎ কান্না করতে দেখে হৃদয় উদ্গ্রীন্ন হয়ে বলল, এই এই আমার জান বাচ্চা শ্রাবু পাখি, কি হয়েছে তোর? কেন কান্না করছিস সোনা? বল ভাইয়াকে কি হয়েছে? শ্রাবু এবার চোখ মুছে ভাইয়ের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, ভাইয়া, তুমি কত সুন্দর। এমনকি এই বাড়ির প্রত্যেকটা ছেলে মেয়ের দুধে আলতা, গায়ে বরণ। তাহলে আমি কেন হলুদ? এই কথা বলে আবারও ভ্যা ভ্যা করে কান্না করতে লাগলো। শ্রাবুর কান্নার শব্দ শুনে বাড়ির প্রত্যেকটা মানুষ সেখানে এসে হাজির হয়। মুক্তার খান হৃদয়কে দেখে বলে ওঠেন, বোনকে না জ্বালালে তোমার ভালো লাগে না বুঝি? মুক্তার খান হলো শ্রাবুর বাবা, বর্তমানে খান বাড়ির বড় কর্তা। আর ওনার স্ত্রী মরিয়ম বেগম হলেন এই বাড়ির বড় বউ। আমার মেয়েটা কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেললো, বেয়াদব ছেলে। এটা বলেই তিনি শ্রাবুর দিকে এগিয়ে গিয়ে বললেন, কান্না করো না আম্মু, আমি তোমার ভাইকে বুকে দিব। বাবার কথা শুনে হৃদয় হতবাক হয়ে চেয়ে রইল বাবার দিকে আর বলতে লাগলো,
আব্বু, আমি শ্রাবকে কিছুই বলিনি, বিশ্বাস করো। তুমি ওকে জিজ্ঞাসা করো। তোমার মেয়ে তার হলুদ বরণ গায়ের রং নিয়ে কান্না করছে। বিশ্বাস না, জিজ্ঞেস করে দেখো। এর মাঝে তাদের বড় বোন সূর্যমণি এগিয়ে এসে হৃদয়ের কান টেনে বলে, ও আচ্ছা, তুই তাহলে শ্রাবকে গায়ের রং নিয়ে কথা শোনাচ্ছিলি বুঝি? বড় বোনের কথায় হতাশ নিঃশ্বাস ছেড়ে হৃদয় পুনরায় শ্রাবুকে উদ্দেশ্য করে বলে, পাখি, সত্যি করে বল সোনা, আমি তোকে গায়ের রং নিয়ে কিছু বলেছি? শ্রাবু কান্নামাখা চোখে ভাইয়ের দিকে একবার তাকিয়ে তারপর আবার তার আব্বুর দিকে চোখ ঘুরিয়ে বলতে লাগলো, আব্বু, ভাইয়া আমাকে কিছু বলেনি। আমি তো এমনি কান্না করছিলাম। এরই মধ্যে শ্রাবুর আম্মু মরিয়ম বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এগিয়ে এসে শ্রাবুকে বললেন, শ্রাবু, তোর বয়স 21 পেরিয়ে 22-এ পড়বে, আর তুই কি না এখনো বাচ্চামো করছিস? গায়ে রং হলুদ, তাতে কি সমস্যা? রোজ রোজ এটা নিয়ে কান্না করছিস, মন খারাপ করছিস কেন? দেখ, এখানে সবার থেকে তুই বেশি সুন্দরী। বিশ্বাস না হলে তোর আপ্পিকে জিজ্ঞেস কর। শ্রাবু তার ফুফাতো বোন সূর্যমণির দিকে তাকিয়ে বলতে লাগলো, আপনি, আমি সত্যিই তোমাদের থেকে বেশি সুন্দর। সত্যি কথা বলবে, মিথ্যা বলবে না। শ্রাবুর কথায় সূর্যমণি একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে, শ্রাবু, তুই বাড়িতে থাকলে একদম বাচ্চা হয়ে যাস, কিন্তু বাইরে গেলে এতটা ম্যাচিউর কিভাবে হয়ে যাস সেটাই তো আজও বুঝতে পারলাম না। সেদিনও যদি তুই একটু ম্যাচুরিটি দেখাতে পারতি তাহলে হয়তো সেদিন আর এত কিছু হতো না। সূর্যমণির ভাবনা বেশি দূর এগোনোর আগেই শ্রাবু ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, বলো না আপনি, আমি সত্যিই তোমাদের থেকে বেশি সুন্দর। সূর্যমণি আলতো হেসে শ্রাবুর দিকে এগিয়ে এসে তার মাথায় হাত রেখে বলে, হ্যাঁ রে পাগলি, তুই আমাদের থেকে হাজার গুণ সুন্দরী। দেখিস না তোর জন্য কত বিয়ের কথা আসে, কিন্তু মামা তাদের ফিরিয়ে দেয়। বোনের এমন কথায় শ্রাবুর দাঁত কেলিয়ে হেসে বলে ওঠে। তাহলে ঠিক আছে, আমি সুন্দরী। শ্রাবুর এই কথায় বাড়ির সকলে একসাথে হেসে ওঠে। তাদের হাসির মাঝেই পেছন থেকে গুরু গম্ভীর গলায় এক পুরুষ বলে ওঠে, কি হচ্ছে এখানে? খানবাড়ি কি এখন রং তামাশার মেলা হয়ে গেল নাকি? গুরু গম্ভীর গলার পুরুষকে দেখার জন্য সবাই পিছু ঘুরে দরজার দিকে তাকাতেই সবার চোখ বড় বড় হয়ে যায়। কেউ কিছু না বলে শুধু তাকিয়ে আছে শ্যাম বর্ণের সুদর্শন বলিষ্ঠ পুরুষটির দিকে। গালে হালকা চাপদারি, চুলগুলো হালকা কোকড়ানো, তবে জেল দিয়ে চুলগুলো সেট করায় কোকড়ানো চুলগুলো ততটাও কোকড়ানো লাগছে না। সে আর কেউই না, খান বাড়ির দ্বিতীয় মেয়ের ছোট ছেলে রায়হান চৌধুরী। রায়হান কিছু কারণবশত তাদের চৌধুরী নিবাস ছেড়ে সেই 5 বছর বয়স থেকে এই খাট বাড়িতে আছে। রায়হানের আরও 2জন বড় ভাই আর একজন বড় বোন আছে। বোন তাদের 3 ভাইয়ের বড়। সবাই যেন অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে রায়হানকে দেখে। এ কাকে দেখছে তারা? এই রায়হান আর 5 বছর আগের রায়হানের মধ্যে আকাশ পাতাল তফাৎ। রায়হানকে দেখে শ্রাবু যেন কথা বলতেই ভুলে গেছে। সে বাকরুদ্ধ হয়ে এক ধ্যানে চেয়ে আছে শ্যামবর্ণের পুরুষটির দিকে আর মনে মনে বলল, এটা কি আমার সেই রায়হান ভাই নাকি অন্য কেউ? আমার রায়হান ভাই তো এরকম গম্ভীর রাগী ছিল না। তাহলে কি সে কি এই 5 বছরে নিজেকে বদলে ফেলেছে? সে কি তার হলুদিয়া পাখিকে ভুলে গিয়েছে, নাকি আজও মনে রেখেছে? হয়তো ভুলে গেছে, না হলে তো একটাবার হলেও আমার দিকে তাকাইতো। ছলো ছলো নয়নে রায়হানের দিকে তাকিয়ে কথাগুলো ভাবলো শ্রাবু। ছেলেকে দেখে রেহেনা বেগম দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমার আব্বা, তুমি এসেছো? আমাকে ভুলে কিভাবে 5টা বছর দূরে দূরে থাকলে? একটাবার কি আম্মুর কথা মনে হলো না? মায়ের এমন আহ্লাদি কথায় রায়হান মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু, এখন এসেছি তো। আর তোমরা এখানে এসেছো কেন? রায়হান ভ্রু কুঁচকে মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করে। ছেলের এমন কথায় অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে রেহেনা বেগম বলেন, কেন আব্বা, তুমি জানো না আজ তোমার বড় খালামণির মেয়ে সূর্যমণির হলুদ, আর কাল তোমার আপুর বিয়ের? মায়ের মুখে এ কথা শুনে চোখ ছোট ছোট করে তার বড় ভাই বিল্লাল চৌধুরীর দিকে তাকিয়ে বলল, কিরে, তুই না বললি এই বাড়িতে নাকি কার কি হয়ে গেছে? বাড়িতে অনেক সমস্যা হচ্ছে, আমার ইমার্জেন্সি এই বাড়িতে আসতে হবে। এই তোর ইমার্জেন্সি? তুই আমাকে মিথ্যা বলে এই বাড়িতে আনলি। তুই জানিস
আমি আমার কতটা ইম্পর্ট্যান্ট মিটিং রেখে এসেছি। আমার এই মিটিংটা কতটা ইম্পর্ট্যান্ট ছিল তুই জানিস? বিল্লাল চৌধুরী ভাইয়ের এমন রাগান্বিত মুখ দেখে কিছুটা বিড়বিড়িয়ে বলল, না মানে তুই সত্যিটা বললে কখনোই আসতি না, তাই মিথ্যা বলে আনিয়েছি। আর বিশ্বাস কর, এটা সূর্য আমাকে দিয়ে বলিয়েছে, আমি নিজ থেকে এসব বলিনি। সূর্যমণি ভাইয়ের এমন কথা শুনে বিষম খেয়ে কাশতে কাশতে বলল, আমি বলছি এমনটা করতে। বোনকে এমন কাপা গলায় কথা বলতে দেখে বিল্লাল চোখ দিয়ে ইশারায় বলে রায়হানকে বলতে। ভাইয়ের ইশারা বুঝতে পেরে সূর্যমণি আমতা আমতা করে বলতে লাগলো, আসলে রায়হান ভাই আমার, শুন, রাগ করিস কেন? আমি তোর বড় বোন, আমার কি ইচ্ছে হয় না তোকে নিয়ে আমার নতুন জীবন শুরু করতে? তুই আমার ভাই হয়ে আমার বিয়েতে থাকবি না? বোনের এমন কথায় চোখ মুখ কুঁচকে বোনের দিকে তাকিয়ে বলল, আপাই, তুই ভালো করে জানিস আমি একদম পছন্দ করি না। তবুও কেন এসব করেছিস? ওকে করেছিস, ভালো হয়েছে। এবার আমি আসি। রায়হানের এমন কথায় রায়হানের আম্মু বলে ওঠে, আব্বা, তুমি তোমার আম্মাকে একা করে আবার চলে যাবে? আব্বা, তোমার আম্মু যে তোমাকে ছাড়া থাকতে পারে না। তুমি থেকে যাও আব্বা। এরই মধ্যে মুক্তার খান বলে ওঠে, রায়হান বাবা, তুই যখন এসেছিস থেকে যা না বাবা। দেখ, সবাই তোকে কত করে বলছে থেকে যেতে, থেকে যা বাবা। এর মাঝে মরিয়ম বেগম বললেন, আব্বু থেকে যাও না আমাদের সাথে, আর কত 5 বছর তো আমাদের ছেড়ে থাকলে, এবার তো ফিরে আসো। রায়হানকে না যাওয়ার জন্য সবাই যখন জোর করছিল, তখন একজোড়া পানিতে টলবল নয়ন রায়হানের দিকে তাক করে এতক্ষণ ঘটে যাওয়া সবটাই দেখছে, কিন্তু মুখ ফুটে একটা কথাও বলতে পারল না, শুধু মনে মনে বলল, রায়ন ভাই আপনি এবার থেকে যান, আমি প্রমিস করছি আপনার আশেপাশেও আসবো না, শুধু দূর থেকেই আপনাকে দেখবো। শ্রাবুর ভাবনা আর বেশি দূর আগানোর আগেই রায়হান বলে ওঠে, ঠিক আছে, থাকবো, তবে সেটা শুধুমাত্র 1 সপ্তাহের বেশি না। রায়হানের এমন কথায় সবাই বেশ খুশি হলেও শ্রাবুর বুক ধুকপুক করে উঠল। অতীতের কিছু তিক্ত কথা মনে পড়ে। শ্রাবু আর সেখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না, দৌড়ে উপরে চলে যেতে নিলেই পিছন থেকে সূর্য বলল, এই শ্রাবু, আমাকে মেহেদি দিয়ে দিবি না? আমি তো তোর জন্যই বসেছিলাম। বোনের কথা শুনেও পিছু না ফিরে বোনকে উদ্দেশ্য করে শ্রাবু বলে, আপনি, আমার ভালো লাগছে না, তুমি বিথি আপুকে বলো মেহেদি দিয়ে দিতে, আমি রুমে যাচ্ছি, আর তুমি আম্মুকে বলে দিও আমার নাস্তার রুমে দিয়ে যেতে। এটা বলেই শ্রাবু রুমে চলে যায়। পিছু ফিরে একবার তাকালেই হয়তো দেখতে পেত একটা তীক্ষ্ণ দৃষ্টি তার দিকে নিবদ্ধ করে আছে। রায়হান শ্রাবুর গমন পথের দিকে তাকিয়ে হালকা ঠোঁট বাঁকিয়ে হেসে মনে মনে বলল, আমার শ্রাবু পাখি, রেডি থেকো, আমি এবার এসে গেছি। তিক্ত অতীতের প্রতিশোধ দিতেই তো এখানে আসা আমার হলদিয়া পাখি। আমাকে এত সহজেই কি মিথ্যা বলে এই বাড়িতে আনা সম্ভব ছিল নাকি? এবার তুমি বুঝবে আমি কি জিনিস, আমার হলদিয়া পাখি। রায়হান আর বেশি কিছু না ভেবে কারো কোনো কথা না শুনে উপরে উঠে এক পলক শ্রাবুর রুমের আটকানো দরজার দিকে তাকিয়ে সোজা নিজের রুমে চলে যায়। ওইদিকে ফাতেমা বেগমকে মরিয়ম বেগম বললেন, আফা, আপনি জানতেন আজ রায়হান বাড়িতে আসবে, আর সেই জন্যই কি তখন আমাকে বলেছিলেন আসতেও পারে? কারণ বেল্লাল আমাকে রাতেই বলেছিল ও নাকি রায়হানকে মিথ্যা বলেছে, আর রায়হান নাকি বলেছিল সকালে আসবে, তাই তোমাকে বলেছিলাম আসতেও পারে। রায়হান রুমে ঢুকে কাবার্ড খুলে টি শার্ট আর ট্রাউজার নিয়ে চলে যায় ওয়াশরুমে শাওয়ার নিতে। রায়হান শাওয়ার শেষে ওয়াশরুম থেকে বের হতেই দেখতে পায় তার আম্মু তার রুমে দাঁড়িয়ে আছে। আম্মুকে দেখে রায়হান বলল, আম্মু কিছু বলবে? বলে তাড়াতাড়ি বলো, আমার বড্ড ক্লান্ত লাগছে, একটু রেস্ট প্রয়োজন আমার। রেহেনা বেগম ছেলের ক্লান্তি মাখা মুখের দিকে তাকিয়ে বলল, আব্বা, এবার কি চৌধুরী নিবাস ফিরবে? জানোই তো, তোমার বাবা মারা যাওয়ার পর আমি তোমাদের 4 ভাই বোনকে আগলে নিয়ে বেঁচে আছি। তুমি সেই 5 বছর বয়স থেকে এখানে আসো, এবার তো বাড়ি চলো। মায়ের এমন কথায় রায়হান চোখ মুখ কুঁচকে বলল, আম্মু তুমি জানো আমি কত ছোটবেলায় আব্বুকে হারিয়েছি। আমার ওই বাড়িতে দম বন্ধ লাগে। আমাকে নেক্সট টাইম
ওই বাড়িতে যেতে বলো না। আর হ্যাঁ, মিলন ভাইয়া কবে ফিরবে কিছু বলেছে? আর আপুই বা কোথায়? ও কি আসবে না বিয়েতে? ছেলের প্রশ্নে রেহেনা বেগম সাথে সাথে উত্তর দেন। মিলন আসতে আরো কিছুদিন লাগবে, হয়তো বছর লাগতে পারে। আর তোর আপুই আসতাছে। রায়হান ওর আম্মুর উত্তর শুনে শুধু বলল, আমি এখন একটু রেস্ট নিব, আর এসব ফালতু অনুষ্ঠানে যেন আমাকে ডাকা না হয়। রেহেনা বেগম আর কোনো কথা না বলে চলে যাওয়ার জন্য রুম থেকে পা বাড়াতেই রায়হান পেছন থেকে বলে উঠল, আম্মু, আমার হলুদিয়া পাখিকে কি আর কোনোভাবে মামা পড়ালেখা করাতে পারলেন না? ছেলের এমন কথায় রেহেনা বেগম পিছু ফিরে ছেলের দিকে তাকিয়ে বলল, আব্বা, ভুলে যেও না, ওর পড়ালেখাটা কিন্তু তুমিই বন্ধ করেছিলে। আর সেদিনের পর থেকে ও আর কোনোদিন পড়ালেখার কথা বলেও নি। আর যে ওকে পড়ালেখার কথা বলতে গিয়েছে তাকে ও নানান কথা শুনিয়েছে, তাই বাধ্য হয়ে সবাই ওর কথাটাই মেনে নিয়েছে। রায়হান আর কিছু না বলে চুপচাপ শুয়ে পড়ল। ছেলেকে আর কিছু বলতে না দেখে রেহেনা বেগম দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বললেন, আব্বা, তোমার হলদিয়া পাখি তোমারই ছিল, আছে আর থাকবে। সে আজ পর্যন্ত তোমার কোনো কথা অমান্য করেনি, তাই সেদিনের পর থেকে আজও করেনি। আর আর কিছু ভাবতে পারলেন না রেহেনা বেগম। তার ভাবনার মাঝেই নিচ থেকে ডাক আসে, তার মেয়ে এবং নাতি নাতনিরা এসে গেছে। আর কিছু ভাবতে পারলেন না রেহেনা বেগম। তার ভাবনার মাঝেই নিচ থেকে ডাক আসে, তার মেয়ে এবং নাতি নাতনিরা এসে গেছে। সে নিচে এসে নাতি নাতনিদেরকে দেখে খুশি হয়ে জড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে বলে ওঠে, আমার আপু ভাইয়া কেমন আছো তোমরা সোনা? নানুকে তো একদম ভুলেই গেছো। রেহেনা বেগমের নাতনি বলল, নানু, একদম না, তুমি আমাদের ভুলে গেছো। আম্মু কিন্তু রোজ তোমাদের সাথে ফোনে কথা বলে, আমরাও বলি। মেয়ের এই কথায় রেহেনা বেগমের মেয়ে পাপিয়া বলল, একদম আম্মু, তুমি তো আমাদের বাড়িতে যাওই না, মেয়েকে বিয়ে দিয়ে পর করে দিয়েছো তাই না? মেয়ের এমন কথায় রেহেনা বেগম আলতো হাসে, কারণ তার মেয়ে এই কথা প্রায় সময়ই বলে থাকে। তাদের কথার মাঝে খানবাড়ির বড় মেয়ে ফাতেমা বলল, হ্যাঁ রে পাপিয়া, এত দেরি করে আসলি কেন? তোদের বলেছিলাম ছেলে মেয়েকে নিয়ে তাড়াতাড়ি চলে আসবি। আর জামাই কোথায়? জামাই আসেনি? খালার দিকে তাকিয়ে পাপিয়া বলল, চলে আসবে কাল, আজ একটা কাজ পড়ে গেছে তাই আসেনি। বাড়ির সবার সাথে টুকটাক কথা বলে পাপিয়া উপরের সিঁড়ি বেয়ে যেতে যেতে তার আম্মুকে উদ্দেশ্য করে বলল, আম্মু, একটু কষ্ট করে আমার রুমে এক গ্লাস লেবু শরবত দিয়ে যেও তো, বড্ড ক্লান্ত লাগছে। এটা বলেই পাপিয়া নিজের রুমে চলে যায়, আর এইদিকে তার ছেলেমেয়েরা অন্য রুমে চলে যায়। খান বাড়িটা অনেকটাই বড়। খান বাড়ির বড় কর্তা যখন এই বাড়িটা নির্মাণ করেন তখন শুধু একতলা বাড়ি করেছিল। তারপর সেটাকেই আরও বড় করার জন্য তার 3 ছেলে পরিশ্রম করে এই খান বাড়ির রাজপ্রাসাদ বানিয়েছে। আসুন এবার সবার পরিচয়টা দিয়ে দেই। এই বাড়ির বড় কর্তা কর্ত্রীর নাম শাহজাহান খান আর সালমা খান। তাদের 7 ছেলে মেয়ে। বড় মেয়ের স্বামী মারা যায় আরও 8 বছর আগে, আর মেজো মেয়ের স্বামী মারা যায় আরও 15 বছর আগে। এই খান বাড়িতে ফাতেমা বেগম তার 3 মেয়েকে নিয়ে থাকলেও রেহেনা বেগম থাকে না, কারণ সে চায়নি স্বামীর ভিটা ছেড়ে বাপের বাড়িতে থাকতে। কিন্তু তার ছোট ছেলে এই খান বাড়িতেই বেড়ে ওঠা। বাড়ির বড় কর্তা শাহজাহান খান মৃত্যুর আগ মুহূর্তে তার ছেলে মেয়েদেরকে একসাথে ডেকে বলেছিলেন তার বড় 3 নাতনির সাথে খান বাড়ির বড় 3 নাতির বিয়ে দেওয়া হয়। কিন্তু হৃদয় যেহেতু সাবুর আপন ভাই, তাই শ্রাবুর সাথে বিয়ের কথা হয় রায়হানের। তাদের বাকি বড় 2 ভাই বিল্লাল, মিলন আর 2 বোন সূর্যি আর বিথি সেটা চায়নি তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হোক, কারণ তারা নিজেরা একে অপরকে আপন ভাই বোন ভাবত। কিন্তু রায়হান সে কখনো শ্রাবুকে বোন বলে মানেনি। তাই সবাই ভেবেছিল রায়হান হয়তো শ্রাবুকে ভালোবাসে আর তার নানার কথা অনুযায়ী শ্রাবুকে বিয়ে করবে। চলুন খান বাড়ির ছেলে মেয়েদের পরিচয় দেই। ফাতেমা বেগম খান বাড়ির বড় মেয়ে। তার 3 মেয়ে, সূর্য বয়স 27, বিথি বয়স 25, শোভা বয়স 13। রেহেনা বেগম খান বাড়ির মেজো মেয়ে। তার 1 মেয়ে 3 ছেলে। পাপিয়া বয়স 31, 3 ভাইয়ের বড় বোন। বিল্লাল বয়স 29, মিলন বয়স 27, রায়হান বয়স 26। মুক্তার খান খান বাড়ির বড় ছেলে। তার 1 ছেলে 1 মেয়ে।
হৃদয় বয়স 26 আর শ্রাবন্তী বয়স 21। ওনার স্ত্রীর নাম মরিয়ম বেগম, সাজেদা বেগম খান বাড়ির মেজ মেয়ে। তার এক ছেলে এক মেয়ে। অন্তরা বয়স 14 আর অনন্ত বয়স 11। কুলসুম খান বাড়ির সেজ মেয়ে। তার এক ছেলে এক মেয়ে। জান্নাত বয়স 9 আর জামিল বয়স 1। আলী খান খান বাড়ির মেজ ছেলে। তার এক ছেলে এক মেয়ে। আরিয়ান বয়স 10 আর আয়েশা বয়স 1। ওনার স্ত্রীর নাম ডালিয়া খান। সোহেল খান ওনার স্ত্রীর নাম ঋতু খান। আশা করি সবার পরিচয়টা খুব সুন্দর করে বুঝিয়ে দিতে পেরেছি। সবাই যার যার মতো কাজে ব্যস্ত থাকায় আর কেউ শ্রাবুর খোঁজ নেননি। হঠাৎ সূর্যের মনে হয় তখন শ্রাবুর চলে যাওয়ার কথা, তাই আর কোনো দিকে না তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে সোজা চলে যায় শ্রাবুর রুমে। 2 হাত ভর্তি মেহেদি থাকায় সূর্য পা দিয়ে ঠেলে দরজা খুলতে চায়, কিন্তু দরজা খুলছে না দেখে সূর্য শ্রাবুকে ডেকে বলে, এই শ্রাবু পাখি, তুই আজ দরজা লাগিয়ে রেখেছিস কেন? তাড়াতাড়ি দরজা খুল, আমাকে মেহেদিও দিয়ে দিলি না। এবার যদি দরজা না খুলিস তাহলে কিন্তু আমি রেগে যাব। শ্রাবু তখন নিচ থেকে এসে কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে তার ঠিক নেই। বোনের ডাক শুনে ঘুম ঘুম চোখে উঠে গিয়ে দরজা খুলে দেয়, ভাঙ্গা গলায় বলল, উফ আপি, তোমাদের এত সমস্যা কেন গো? আমি ঘুমোলেই সবাই ডাকতে চলে আসো। শ্রাবুর এমন কথায় সূর্য ভ্রু কুঁচকে বলল, কয়টা বাজে দেখেছিস? এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছিস? সকালেও তো নাস্তা করলি না। কয়টা আর বাজবে? হয়তো 7টা বা 8টা। সকাল 7টা বা 8টা না শ্রাবু পাখি, এখন দুপুর 2টা বাজে। সূর্যের কথা শুনে শ্রাবু চোখ গোল গোল করে তাকিয়ে বলল, দুপুর 2টা বাজে আর তুমি আমাকে এখন ডাকতে আসছো? আর বাড়ির কেউ কি ছিল না আমাকে ডাক? শ্রাবু পুরো কথা শেষ করার আগেই তার মনে পড়ে যায় সকালে ঘটে যাওয়া ঘটনাগুলো। তাই আর কিছু না বলে সে উঠে ওয়াশরুমে যেতে যেতে সূর্যকে উদ্দেশ্য করে বলল, তার জেরিন এসেছে কিনা। জেরিন হলো শ্রাবুর বেস্ট ফ্রেন্ড। সে কখন এসে বসে আছে, তোর তো কোনো খবর নাই, তাই নিচে বসে সবার সাথে গল্প করছে। ও আচ্ছা, তুমি ওকে গিয়ে বলো আমি 10 মিনিটের ভেতরে ফ্রেশ হয়ে আসছি। এটা বলেই শ্রাবু ওয়াশরুমে ঢুকে যায় আর সূর্যও চলে যায় নিচে। শ্রাবু ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে কোনো রকম ওড়নাটা গায়ে জড়িয়ে নিচে চলে যায়। নিচে এসে জেরিনকে দেখে দৌড়ে গিয়ে জেরিনকে জড়িয়ে ধরে বলতে লাগলো, বেবি কখন এসছিস? আমাকে তো ডাকতে পারতি। আচ্ছা শোন, আমি কিন্তু আজ শাড়ি পরবো আর তুই সাজিয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ, জানি সবটা। এই নিয়ে তুই গত 2 দিনে 1000 বার এই কথাটা বলে ফেলেছিস। এখন আর আমার এই মাথায় তোর ওই কথা ছাড়া আর কোনো কথাই নাই। এই কথা বলেই 2 বান্ধবী একসাথে হেসে উঠল। তাদের কথার মাঝে সুমাইয়া এসে বলল, হ্যাঁ গো ননদিনীরা, কিছু কি পেটে পড়েছে নাকি সারাদিন না খেয়ে থাকার ওয়াদা করেছো? ভাবি খুব ক্ষুধা লেগেছে, খেতে দাও। এই জেরিন বেবি আয় খেয়ে নি। না না, আমি আর খাবো না। এসেছি পর থেকে শুধু খেয়েই যাচ্ছি, আর পারবো না। এবার আমাকে মাফ কর। আচ্ছা ঠিক আছে, মাফ করলাম। তুই তাহলে বস, আমি খেয়ে আসি। আচ্ছা ঠিক আছে। রেহেনা বেগম চলে যাওয়ার পর রায়হান বিছানায় শুয়ে কিছুক্ষণ ফোন ঘাটাঘাটি করে শরীর বড্ড ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ নিচে চেঁচামেচি হওয়ায় তার ঘুম ভেঙে যায়। রায়হান ভ্রু জোড়া কুঁচকে বিছানায় উঠে বসে। বিরক্ত নিয়ে বিছানা ছেড়ে উঠে রুম থেকে বাইরে বেরিয়ে নিচের দিকে তাকিয়ে দেখে কিসের জন্য এত চেঁচামেচি। নিচে তাকিয়ে দেখতে পায় শ্রাবু, সূর্য, বৃথি, জেরিন আরও বাকি কাজিনরা মিলে একসাথে আড্ডা দিচ্ছে আর গল্প করছে সন্ধ্যায় কে কি পরবে আর কিভাবে সাজবে। জেরিনকে চিনতে রায়হানের অসুবিধা হয়নি, কারণ রায়হান জেরিনকে ছোট থেকেই দেখে আসছে শ্রাবুর সাথে। রায়হান মাথা ব্যথায় বিরক্ত হয়ে কিছুটা জোরে চিল্লিয়ে বলল, আম্মু, বড় আম্মু, মামি, আমি বলছিলাম আমি ক্লান্ত, একটু রেস্ট নিব। বাড়িটা কি এখন সার্কাস হয়ে গেছে? এইভাবে চেঁচামেচি করলে কি ঘুমানো যায়? রায়হানের গলা শুনে নিচের সবাই চুপ হয়ে যায়। কেউ আর মাথা তুলে রায়হানকে দেখার সাহস করে না। তবে শ্রাবু তো চুপ করে থাকার মেয়ে না, তাই সে দাঁড়িয়ে রায়হানকে উদ্দেশ্য করে বলল, বাড়ি সার্কাস নাকি আনন্দ মেলা সেটা আপনার জেনে কাজ কি? বেড়াতে এসেছেন, থাকুন, বেড়ান, আবার চলে যাবেন। মেহমান হয়ে এসেছেন, মেহমান হয়ে থাকবেন।
শ্রাবুর কথায় রায়হানের রাগটা যেন মাথায় চড়ে বসলো, চোখগুলো রক্ত লাল হয়ে গেল। মনে হচ্ছে চোখগুলো দিয়ে যেন এক্ষুনি শ্রাবুকে জ্বালিয়ে দেবে। শ্রাবু আর কিছু বলতে যাবে তার আগেই রায়হান হুঙ্কার ছেড়ে নিচে নামতে নামতে বলল, তোর এত বড় সাহস, তুই আমার সাথে এভাবে কথা বলিস? ও আমিও না, কি করে ভুলে গেলাম যে তোর দ্বারা সব সম্ভব। আমিও বোকার মতো তোর মতো মেয়ের সাথে যেচে পড়ে কথা বলতে আসলাম। ছি। রায়হানের এমন কথায় শ্রাবুর চোখ দিয়ে আপনা আপনি পানি চলে আসে। সে আর কোনো কথা বলতে পারল না, শুধু চোখ দুটো যেন হাজারো কথা বলতে চাইছে। রায়হানের রাগান্বিত গলার আওয়াজ পেয়ে রেহেনা বেগম, ফাতেমা বেগম আর মরিয়ম বেগম রান্নাঘর থেকে দৌড়ে বেরিয়ে আসছে। আর এসে দেখতে পায় শ্রাবু মাথা নিচু করে দাঁড়িয়ে কান্না করছে, আর রায়হান শ্রাবুর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। রেহেনা বেগম ছেলেকে উদ্দেশ্য করে বলে, আব্বা, তুমি শ্রাবুকে বকছো কেন? ও কি করেছে? ও কি তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? এভাবে কেন চিল্লাচ্ছ আব্বা? মরিয়ম বেগম শ্রাবুর দিকে তাকিয়ে বলল, শ্রাবু, তুই কি করছিস? সত্যি করে বল বলছি। শ্রাবু কিছু বলে না, মাথা নিচু করে শুধু কান্নাই করে যাচ্ছে। আর রায়হান তার দিকে তাকিয়ে আছে। রায়হানের এমন করে তাকানো দেখে সূর্য নিচ থেকেই তাদের উদ্দেশ্য করে এতক্ষণ ঘটে যাওয়া ঘটনার কথা বলল। এটা শুনেই মরিয়ম বেগম মেয়েকে একটা থাপ্পড় দিয়ে বললেন, তোকে বারবার করে বুঝিয়েছিলাম না সবটা, তাহলে কেন এমন করলি? ফাতেমা বেগম দৌড়ে এসে শ্রাবুকে বুকে আগলে নিয়ে মরিয়ম বেগমকে বললেন, তুই কি পাগল হয়ে গেলি মরিয়ম? এত বড় মেয়েকে মারছিস কেন? বড় আপা, ওকে ভালো করে বুঝিয়ে দিন যেন দ্বিতীয়বার এমনটা আর যেন না করে। বাড়ির ছেলে বাড়ি ফিরেছে, এটা ওর সহ্য হচ্ছে না। হৃদয় সবেমাত্র বাসায় ফিরছিল এবং ভেতরে ঢোকার আগেই ড্রয়িং রুমের কার্যকলাপ এতক্ষণ সদর দরজায় দাঁড়িয়ে সবটাই দেখছিল। কিন্তু বোনের গায়ে হাত তুলায় যেন তার রাগ সপ্তম আকাশ ছুঁয়ে যায়। সে ছুটে এসে বোনকে বুকে আগলে নিয়ে তার মাকে বলল, বাড়ির ছেলে বাড়ি ফিরেছে, তা নিয়ে তোমাদের মাথা ব্যথা থাকতে পারে, অন্য কেউ কেন সেই ব্যথা নিজের মাথায় নিবে? শ্রাবু তো আজকেই চঞ্চল হয়নি, ও আগে থেকেই এমন ছিল আর আছে। সেটা সবাই জেনেও কেন ওকে মারলে তুমি আম্মু? কারো যদি এতই সমস্যা হয় তাহলে সে তার ব্যবস্থা করে নিলেই তো হয়। কথাটা বলেই হৃদয় আর চোখে রায়হানের দিকে তাকায়। তারপর আর কোনো রকম কথা না বলে হৃদয় বোনকে বলল, তোর যা ইচ্ছে তাই করবি, এটা তোরও বাড়ি, এখানে তোরও সমান অধিকার আছে। কারোর ডিস্টার্ব হবে বলে নিজের আনন্দ মাটি চাপা দিবি না। এসব কথা রায়হান চুপচাপ দাঁড়িয়ে শুনছে, কিন্তু কোনো পাল্টা কথা বলছে না। রায়হান আর হৃদয় একটা সময় বন্ধুর মতো ছিল। তারা একে অপরকে ছাড়া কিছুই বুঝতো না, কিন্তু অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনায় তাদের বন্ধুত্ব 5 বছর আগেই মাটি চাপা পড়ে। সেদিনের পর থেকে এই 5 বছরে কেউ কারো সাথে একটা কথাও বলেনি। রায়হান চলে যায় নিজের রুমে, আর হৃদয় চলে যায় তার রুমে। যেতে যেতে সুমাইয়াকে উদ্দেশ্য করে বলে, একটু শরবত করে নিয়ে এসো। আর এদিকে ভাইয়ের আহ্লাদ পেয়ে শ্রাবু সব ভুলে চলে যায় হলুদের অনুষ্ঠানের জন্য রেডি হতে। সাথে জেরিনকেও টেনে নিয়ে যায়। সন্ধ্যা 6টার কাছাকাছি হয়ে আসছে। সূর্যকে সাজানোর জন্য পার্লার থেকে লোক আসে, আর বাকিরা যে যার মতো সেজে নেয়। শ্রাবু রেডি হয়ে চলে আসে সূর্যমুনির কাছে। এসে সূর্যকে দেখেই অবাক হওয়ার ভান করে বলল, আয় আয়, তোরা কি আমার আপ্পিকে দেখেছিস? আর এই মেয়ে কে? হায় আল্লাহ, আমার আপ্পি আবার কারোর সাথে পালিয়ে গেল নাকি? এখন কি হবে? আমাদের মান সম্মান আর রইল না। বোনের দুষ্টুমি করে বলা কথা শুনে সূর্য চেয়ার ছেড়ে উঠে এসে শ্রাবুর কান ধরে বলল, ওরে দুষ্ট, এবার কিন্তু মার খাবে। আমি পালিয়ে গিয়েছি না? বড্ড পেকে গেছো তুমি। দাঁড়াও, মামাকে বলে তোমার বিয়েটাও তাড়াতাড়ি দেওয়াচ্ছে। সূর্যের কথা শুনে রুমের সবাই একসাথে হেসে ওঠে। শ্রাবু মুখটা কাদো কাদো করে বলল, আপ্পি, তোমার পরে বিথি আপুর সিরিয়াল, সে আগে যাবে। আচ্ছা বাদ, তোমাকে কি সুন্দর লাগছে আপনি। জিজু তো একদম পাগল হয়ে যাবে তোমাকে এভাবে দেখলে। মাশাল্লাহ মাশাল্লাহ, কারোর নজর যেন না লাগে। সূর্যের পরনে লাল পায়ের হলুদ শাড়ি, তাতে আবার গোল্ডেন সুতোর সুন্দর কারুকাজ করা, লাল দোপাট্টা মাথায়,
আর কাঁচা ফুলের সাজে যেন তাকে কোনো পরীর মতো লাগছে। আর শ্রাবু পরেছে কলাপাতা কালারের শাড়ি গ্রাম্য স্টাইলে। তেমন সাজ নেই, হালকা সাজেই যেন তাকে কোনো অপসরীর মতো লাগছে। হ্যাঁ হয়েছে আমাকে নিয়ে প্রশংসা করা। নিজেকে একবার আয়নায় দেখেন, তাহলে বুঝবেন কাকে বেশি সুন্দর লাগছে। মনে হচ্ছে আমার হলুদ না, আপনারই হলুদ। যাও তো, কি যে বলো না তুমি আপি। এবার চলো চলো, এমনিতেই অনেকটা রাত হয়ে গেছে, আরো লেট হলে বড়রা কিন্তু এবার সত্যি বকা দেবে। হ্যাঁ হ্যাঁ চল। এই তোরাও চল। আর কত সাজবি? বিয়েটা আমার নাকি তোদের? আমার থেকে তোদের যদি বেশি সুন্দর লাগে তাহলে সবগুলোকে লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দেবো, মনে রাখিস। সূর্যের কথায় জেরিন এগিয়ে এসে বলল, আপু তোমার তো হয়ে গেল, এবার আমাদের দিকটাও দেখো। আর কতকাল সিঙ্গেল থাকবো বলো? ওরে দুষ্ট, দাঁড়া তোর ব্যবস্থাও করছে। একবার আন্টির সাথে দেখা হোক, তারপর তোকে বিদায় করতে বলছে। এই না না, আমি তো মজা করলাম। এই যে তোমার পরে এই মহারানী সিরিয়াল। কি গো বিথি আপু, তুমি কবে বিয়ে করছো? বিথি এগিয়ে এসে জেরিনের মাথায় গাঁটটা মেরে বলল, বড্ড পেকেছিস। আমার আগে তো মনে হচ্ছে তোকেই বিয়ে দিতে হবে। আমি এত তাড়াতাড়ি বিয়ে করছি না, আগে তোদের আর ওই শ্রাবকে বিদায় করব, তারপর আমি আমার জামাই নিয়ে এ বাড়িতেই থাকবো। এই বিথি আপু, তুমি আমাকে বিদায় করতে চাইছো কেন? বড় আম্মুকে বলবো রাফিদ ভাইয়ের সাথে যে তুমি ইটিস পিটিস করো? শ্রাবুর কথাটা বলতে দেরি হলেও বিথির শ্রাবুর মুখ চেপে ধরতে দেরি হয়নি। তাদের এমন কাণ্ড দেখে সূর্য ভ্রু কুঁচকে বলল, এই পাখি, কি বলছিলি তুই? রাফিদকে আর বিথি তুই প্রেম করিস আগে বলিসনি তো? বিথির দাঁত কেলিয়ে হেসে বলল, আরে আপু, শ্রাবু তো মিথ্যে কথা বলেছে। তুমি তো জানোই ও কতটা ফাজিল, সবসময় মজা করা ওর অভ্যাস। সূর্য তীক্ষ্ণ দৃষ্টিতে বিথি আর শ্রাবুর দিকে তাকিয়ে বলল, সত্যি বলছিস তো নাকি মিথ্যে বলছে? 100% সত্যি কথা আপু, বিশ্বাস করো। এই শ্রাবু বল, আমি সত্যি বলছি না? শ্রাবু একবার বিথির দিকে তাকিয়ে পরক্ষণে বলল, হ্যাঁ, আমি তো একটু মজা করছিলাম। সে যাই হোক, এবার চলো। জেরিন ওদের কাণ্ড দেখে মুখ টিপে হাসছে, কারণ ও সবই জানে বিথি যে রাফিদের সাথে আজ 4 বছর ধরে প্রেম করছে। সবাই একসাথে বাড়ির বাহিরের বাগানের দিকটা যায়, যেখানে হলুদের স্টেজ করা হয়েছে। সূর্যকে ধরে ওরা 3 জন স্টেজে উঠে সোফায় বসিয়ে দেয়। তারপর শুরু হয় হলুদ অনুষ্ঠান। একে একে সবাই হলুদ দিলেও রায়হান আসেনি হলুদ দিতে, কিন্তু সে তার রুমের বারান্দায় দাঁড়িয়ে সবটা পর্যবেক্ষণ করছিল। হলুদ দেওয়া শেষ, গ্রুপ নাচ হবে বলে সবাই একসাথে হয়। জেরিন, শ্রাবু, বিথি, শোভা, অন্তরা 5 জন মিলে একসাথে নাচবে। এটা শুনে রায়হানের কুচকানো ভ্রু জোড়া আরো কুচকে যায়। নাচ শুরু হলো নীলাবালি গানে। নাচ দেখার এক পর্যায়ে রায়হানের চোখ যায় দূরে দাঁড়িয়ে থাকা 3টা ছেলের দিকে। তারা কথায় যেন এক দৃষ্টিতে তাকিয়ে কিছু দেখছে। তাদের দৃষ্টি অনুসরণ করে রায়হানও সেদিকে তাকায় আর দেখতে পায় শ্রাবণ নাচের মধ্যে তার হলুদ বরণ উন্মুক্ত কোমরখানা দেখা যাচ্ছে। এতে রায়হানের রাগ যেন মাথায় চড়া দিয়ে উঠে। মুহূর্তেই তার চোখ রক্তের মতো লাল বর্ণ ধারণ করে। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে ছেলে 3টা যেই জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে চলে যায়। রায়হান ছেলেগুলোর সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, খুব সুন্দর দেখতে, তাই না? আসলে অনেক সুন্দর দেখতে। ছুঁয়ে দেখতে চাস নাকি? ডাক দেই কাছে আসুক, ছুঁয়ে দেখ। রায়হানের গলার স্বর শুনে ছেলেগুলো রায়হানের দিকে তাকিয়ে বলল, ভাই আপনি এখানে? না মানে আপনি হঠাৎ এ বাড়িতে? যেটা বললাম সেটার উত্তর দে। ছেলেগুলো একে অপরের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে বলল, ভাই আপনার কথা মানে বুঝলাম না, একটু খুলে বলুন। যদি খুলে বলতে হয় তাহলে আজ তোরা 3 জন এখান থেকে 1 পাও নড়তে পারবি না। ছেলেগুলো ভয়ে বলতে লাগলো, ভাই ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দিন। আর কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাবো না, এবারের মতো মাফ করে দিন। যেই মেয়েটার দিকে তাকিয়েছিলি ওই মেয়েটা বেঈমান, বিশ্বাসঘাতক। ছেলেগুলো রায়হানের এরূপ কথা শুনে যেন একটু অবাকও হয়ে আবার একটু সাহসও পায়। তাই একটা ছেলে রায়হানকে বলল, ভাইয়া, মায়াটা কিন্তু কড়া মাল, মায়াটারে পাইলে জীবন ধন্য। রায়হান ওই ছেলেটার কথাগুলো শুনে রক্তলাল চোখে ছেলেটার দিকে তাকিয়ে একটা সম্মতি হাসি দিয়ে বলল, কি যেন বললি?
আরেকবার বল তো, আমি শুনতে পাইনি, আরেকবার বল। ভাই মায়াটা সে ছেলেটার কথা শেষ করার আগেই রায়হান ছেলেটার মুখ বরাবর পাঁচ মারে, সাথে সাথেই ছেলেটার নাক ফেটে রক্ত গড়িয়ে পড়তে থাকে। সাথের ছেলে দুটো রায়হানের এই রকম চেহারা দেখে ভয়ে শুকনো ঢোক গিলে 2 কদম পিছিয়ে যায়। তাদের 3 জনের দিকে তাকিয়ে রায়হান বলে, এবারের মতো ছেড়ে দিলাম। নেক্সট টাইম যদি তোদের দেখি তাহলে লাশটাও কেউ খুঁজে পাবে না। আর ওই মেয়েটা যতই বেইমান আর বিশ্বাসঘাতক হোক, ও শুধু আমার, ওর দিকে যারা চোখ তুলে তাকাবে তাদের চোখ আমি উপড়ে ফেলবো। এটা বলে রায়হান চলে যায় নাচের মাঝখানে। সেখানে শ্রাবুরা 5 জন নাচছিল আর ছেলেগুলো চলে যায় সেখান থেকে। রায়হান গিয়ে সোজা শ্রাবুর হাত ধরে টানতে টানতে নিয়ে আসে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে রায়হান আর শ্রাবুর দিকে। এই মাত্র কি হলো তাদের বোধগম্য হলো না। সূর্য যখন বুঝতে পারলো কি ঘটলো, তখন সে দৌড়ে চলে যায় রায়হানকে আটকাতে। সূর্যের পিছু পিছু বাড়ির বাকি সদস্যরাও ছুটে যায়, কিন্তু তারা আসার আগেই রায়হান শ্রাবুকে নিয়ে তার রুমে ঢুকে দরজাটা সশব্দে ঠাস করে আটকে দেয়। বাহির থেকে সূর্য সহ বাড়ির সবাই চিল্লিয়ে দরজা ধাক্কাচ্ছে আর বলছে, রায়হান দরজা খোলো, কি হয়েছে আগে বলো। শ্রাবুকে এভাবে কেন রুমে এনে দরজা আটকালে, কি করেছে ও? রায়হান কারো কথার পাত্তা না দিয়ে শ্রাবুকে রুমে এনে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। শাড়ি পরার খুব শখ, তার শাড়ি পরতে হলে সামলাতে হয় জানিস তো, নাকি ছেলেদের দেখানোর জন্যই শরীর দেখিয়ে শাড়ি পরেছিস? রায়হানের এমন কথার কিছুই বোধগম্য হলো না শ্রাবুর, তাই সে রায়হানের দিকে তাকিয়ে বলল, আমি যেভাবেই শাড়ি পরি না কেন, আপনার তাতে কি? আমি শাড়ি শরীর দেখিয়ে পরবো নাকি ঢেকে পরবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। রায়হান 2 আঙ্গুলে কপাল ঘষে বলতে লাগলো, রাইট, সেই তো আমি বলার কে? আমি কেন তোকে এসব বলছি? এ কথা বলেই রায়হান সজোরে থাপ্পড় বসায় শ্রাবুর গালে। থাপ্পড় খেয়ে শ্রাবু টাল সামলাতে না পেরে 2 কদম পিছিয়ে যায়। শ্রাবু যেন নিস্তব্ধ হয়ে যায় আকস্মিক থাপ্পড় মারায়। শ্রাবুকে থাপ্পড় মারায় শ্রাবুর রাগটাও যেন মাথা চাড়া দেয়। রাগে তার শরীর কাঁপতে থাকে। সে আর কোনো কিছু না ভেবে রায়হানের সামনে এসে সাথে সাথে রায়হানকেও থাপ্পড় মেরে বসে। রায়হান থাপ্পড় খেয়ে অবাক হয়ে যায়। এ কোন শ্রাবুকে দেখছে রায়হান? 5 বছর আগেও যে মেয়েকে একটা ধমক দিলে কাচুমাচু হয়ে ভ্যা ভ্যা করে কান্না করে দিত, সেই মেয়ে কিনা আজ মুখে মুখে কথা বলছে, আবার থাপ্পড় দেওয়ার সাথে সাথে সেও থাপ্পড় মারছে। রায়হান তাচ্ছিল্য হাসে, ঠোঁট বাঁকিয়ে হালকা হেসে শ্রাবুর চোখে চোখ রেখে বলল, বাহ, এখন মুখ আর হাত চালাতেও শুরু করে দিয়েছিস, ভালো তো। তা এটা কি সবার সাথেই চলে নাকি আমার সাথেই করলি? শ্রাবুর রাগে শরীর কাঁপতে থাকে এবং কি চোখ দিয়েও পানি পড়তে শুরু করে। চোখের পানি হাতের উল্টো পিঠ দিয়ে মুছে রায়হানকে বলল, খবরদার, আমার ব্যাপারে একটা কথাও আপনার মুখে থেকে শুনতে চাই না। কে আপনি আমার ব্যাপারে কথা বলার? আমার আশেপাশেও আসবেন না। হুম, তোর মতো মেয়ের আশেপাশে আমি কখনো ছিলাম না আর থাকবোও না। বোন হোস তাই সাবধান করলাম। অবশ্য তোর মতো মেয়েকে সাবধান করা বা না করা একই কথা। এক্ষুনি বেরিয়ে যেন তোকে না দেখি। শ্রাবু আর কোনো কথা না বলে কান্না করতে করতে দরজা খুলে সবাইকে দেখেও কারোর সাথে কিছু না বলে দৌড়ে বেরিয়ে যায় রুম থেকে। শ্রাবু বেরিয়ে যাওয়ার সাথে সাথে রায়হান রুমের দরজা আটকে ঘরের সব কিছু তছনছ করতে শুরু করে। রুম সাউন্ড প্রুফ হওয়ার ভেতরের ভাঙচুরের আওয়াজ কেউ শুনতে পারল না। রায়হান 2 হাত দিয়ে মাথা চেপে ধরে বিছানায় বসে বিড়বিড়িয়ে বলল, বারবার কেন অবাধ্য হচ্ছিস? এবার তোকে বোঝাবো এই রায়হান চৌধুরী কি জিনিস। আমাকে থাপ্পড় মারার ফল তো তোকে ভুগতেই হবে। কথাগুলো বলেই রায়হান ডেভিল হাসি দিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। এদিকে শ্রাবু দৌড়ে এসে রুমে ঢুকে দরজা আটকে দেয়। তখন ওকে রায়হান রুম থেকে বের হতে দেখে সবাই ওর পিছু পিছু আসে, কিন্তু সবাই আসার আগে শ্রাবু রুমের দরজা আটকে দেয়। তাই আর কেউ বিরক্ত না করে চলে যায় যে যার মতো। এইদিকে শ্রাবু রুমে এসে দরজা আটকে বালিশে মুখ গুজে কান্না করতে থাকে আর কান্নারত অবস্থায় বলতে থাকে, আমি তো আপনার সামনেও যেতে চাই না। আপনি কেন আসেন আমার সামনে? আমি যেভাবে ইচ্ছে সেভাবে চলবো। আপনি কে বলার? আমি আপনার কথা মতো কেন চলবো? আমি আপনাকে চাই না আর চাবও না। আমি আপনার সামনেও আসবো না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমের দেশে পাড়ি জমায় শ্রাবু বুঝতেও পারেনি।
রাত 2টা হঠাৎ পুরুষালী কারো কণ্ঠে গান শুনে তার ঘুম ভেঙে যায় শ্রাবুর। গানটা কে গাইছে শোনার জন্য সে বিছানা থেকে উঠে ধীর পায়ে এগিয়ে যায় বারান্দায়। সেখানে গিয়ে দেখতে পায় কেউ একজন পিছু ঘুরে দাঁড়িয়ে গান গাইছে। বলিষ্ঠ সুঠাম দেহের পুরুষটির দিকে কতক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে শ্রাবু। তারপর হঠাৎ তার মাথায় আসে তার পাশের রুমটা তো রায়হানের, আর রায়হানের রুমের বারান্দা তার বারান্দার সাথে কিছুটা লাগোয়া। সে ধ্যানমগ্ন হয়ে বলিষ্ঠ পুরুষটির দিকে তাকিয়ে গান শুনতে থাকে। রায়হান শ্রাবুর উপস্থিতি টের পেয়ে পিছু না ফিরেই ঠোঁটে বাঁকা হাসি রেখেই আবারও সুর তুলে গান গাওয়া শুরু করল। বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায়, চুরমার করে দে আরো কিছু ইশারায়, আমাকে থাকতে দে, ডুবে থাকতে দে তোর নাম ধরে, আমাকে রাস্তা বল, কোনো আস্তানা কোনো বন্দরে, বলে দে, বল আমায়, বলে দে, বল আমায়। রায়হানের গান শেষ হতেই পিছু না ফিরে শ্রাবুকে গম্ভীর গলায় বলল, এত রাতে এখানে সে কি করছে? তাকে বলেছিল না তার সামনে না আসতে? শ্রাবু যেন এতক্ষণ কোন ঘোরে হারিয়ে গিয়েছিল। হঠাৎ রায়হানের কথায় হালকা কেঁপে ওঠে, নিজেকে সামলে নিয়ে বলল, আমি আপনার সামনে যাইনি, আমি আমার জায়গায় আছি। আর আপনি কিভাবে বুঝলেন আমি এখানে আছি? রায়হান ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে রেখে মনে মনে বলল, যেখানে আমি তোর নিঃশ্বাসের শব্দে তোকে চিনে ফেলি, তোর গায়ের গন্ধ আমি 10 হাত দূর থেকেও পেয়ে বুঝে যাই এটা তুই, সেখানে তোর উপস্থিতি আমি টের পাবো না তা কি করে হয়? কিন্তু মুখে কিছু বলল না। কি হলো, বলছে না কেন? আমি তো কোনো আওয়াজ বা শব্দ করিনি, তাহলে আপনি বুঝলেন কিভাবে আমি এখানে? আমি কাউকে আমাকে প্রশ্ন করার পারমিশন দেইনি। নেক্সট টাইম এটা করার সাহস করিস না, এর ফল ভালো হবে না। যা রুমে গিয়ে শুয়ে পড়, অনেক রাত হয়েছে। অযথা কথা বাড়ানো আমার ধাঁচে নাই। শ্রাবু আর কথা না বাড়িয়ে চলে যায় রুমে। সে জানে এখন ওনাকে প্রশ্ন করা মানে অযথা নিজেকে বেহেয়া প্রমাণ করা। সে কোনো প্রশ্নের উত্তর না কখনো দিত আর না কখনো দিবে। সাইফুল, আপনি এত রাতেও ফোন দিয়ে বিরক্ত করছেন কেন? কাল তো একেবারেই চলে যাব আপনার বাড়ি, তখন আপনাকেই বোঝাবো আমাকে প্রতি রাতে চালানোর মজা। আগে তুমি আমাকে আপনি বলা বন্ধ করো, বড্ড বোরিং লাগবে বেবি। তুমি কি আমাকে একটু সোহাগ করে ডাকতে পারো না? এতটা আনরোমান্টিক হলে কিভাবে? ইস, চুপ করুন তো। আপনি দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছেন, কিন্তু আপনার লজ্জা নাই থাকতে পারে। তাই বলি কি, আমারও লজ্জাটা হরণ করবেন? এটা কিন্তু ভারী অন্যায় সাইফুল। হ্যাঁ হ্যাঁ, এখন তো বলবেই আমার লজ্জা নেই, যখন তুমি নিজেই আমাকে বলতে সাইফুল আমাকে একটা চুমু। সাইফুল? সাইফুলের এমন ঠোঁট কাটা কথা শুনে সূর্য জোরে চিল্লিয়ে ওঠে, আরে আরে করছো কি? কানটাকে তো ঝালাফালা বানিয়ে দিলে। কালকে বিয়েটা হোক, তারপর আপনার ওই ঠোঁট দুটো যদি আমি সেলাই না করেছে, তাহলে আমার নামও সূর্যমণি আক্তার মেঘলা নয়, বলে দিলাম। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি কানে ধরলাম, আর এমন কথা বলবো না। তবুও ঠোঁট সেলাই করো না। আমার ঠোঁট সেলাই করলে তোমার ওই নরম ঠোঁটে আমি অসভ্য নির্লজ্জ বেহাইয়া বেটা। সূর্য এসব বলে ফোন কেটে আলতো হাসে। এই লোকটার তাকে লজ্জায় না ফেললে চলে না। এইদিকে সাইফুলও ফোন কাটার সাথে সাথে অট্ট হাসি দিয়ে বিছানায় গড়াগড়ি করতে করতে বলে, আর মাত্র কয়েক ঘন্টা পর তুমি সারা জীবনের জন্য আমার হয়ে যাবে মেঘবতী। রাফিদ, তোকে বলেছিলাম না শ্রাবুর সাথে এত ন্যাকামি না করতে? হলো তো এবার। শ্রাবু সব জেনে গেছে। আল্লাহ না করুক একবার যদি এই কথা বাড়িতে বলে দেয়, তাহলে আর রক্ষে নেই আমার। আরে টেনশন করছিস কেন? বলে দিলেই তো ভালো হবে। আমাদের আর কষ্ট করে কাউকে বলাও লাগবে না, আর রাজিও করানো লাগবে না। একটা কানের নিচে থাপ্পড় দিলে বুঝবি টেনশন কেন করছি বেয়াদব। তুই ভালো করে জানিস আম্মু তোকে একদম পছন্দ করে না, আবার বলিস টেনশন করতে না। আরে বেবি চিল, না মানলে পালিয়ে যাব, তারপর গাছতলায় বাসর করব, তারপর আমাদের বাসায় গিয়ে বলবো তুই প্রেগনেন্ট, তাহলেই কাজ হয়ে যাবে। একটা থাপ্পড় মেরে তোর সব দাঁতগুলো ফেলে দেবো লজ্জা সারা। তোর বাসরের গোষ্ঠীর পিন্ডি যদি আমি না চটকিয়েছি, তাহলে আমার নামটা রোদেলা রোদ বিধি না, মনে রাখিস। এই রোদ শোনো না, আমি বলি কি। বিথি রাফিদকে আর একটা কথাও বলতে না দিয়ে ফোন কেটে দেয়।
রায়হান রুমে এসে শুয়ে শুয়ে শ্রাবুর একটা ছবি ফোনের গ্যালারি থেকে বের করে বিড়বিড়িয়ে বলতে লাগলো। আমার হলুদিয়া পাখি, তুই ভাবছিস আমি তোকে ভুলে গেছি, কিন্তু এটা তো কখনোই হওয়ার না। তুই আমার নিঃশ্বাসে মিশে গেছিস। তুই যে আমার বেঁচে থাকার একটা মাত্র কারণ। তোকে আমি কিভাবে ভুলে যাই? তুই আমার মনের বাগানের একটা মাত্র ফুল। তোর থেকে দূরে থেকে আমিও কম কষ্ট পাইনি সেদিন। কেন? রায়হান পুরো কথাটা আর বলতে পারল না। তার মাঝেই ওর ফোনটা বেজে ওঠে আপন গতিতে। কিছুটা বিরক্ত নিয়ে ফোনটা রিসিভ করে বলল, হ্যালো। ওপাশ থেকে কে কি বলল তা শোনা গেল না, কিন্তু রায়হানের মুখভঙ্গি দেখে বোঝা যায় সে ওপাশের ব্যক্তিটির কথায় রেগে আছে। রায়হান শুধু বলল, আমি তোমাকে আসতে না করেছিলাম, তবু আসলে কেন? এসেছো যখন অন্য কোথাও যাও, এখানে এসো না। রায়হান কিছু একটা ভেবে বলল, ওকে আসো, তবে খবরদার কোনো উল্টাপাল্টা কিছু করতে যেও না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। রায়হান ফোনটা কেটে দিয়ে তার অ্যাসিস্ট্যান্ট রাজকে কল দিয়ে বলল, তোকে বলেছিলাম না ও যাতে বাংলাদেশে না আসতে পারে, তাহলে আসলো কিভাবে? তুই এনেছিস? কি বলছেন কি স্যার? আমি কেন ওনাকে আনতে যাব? আমি নিজেই তো ওনাকে দেখতে পারি না, আর উনি আসছে মানে? আসছে না, অলরেডি এসে গেছে, আর কাল সকালে খান বাড়িতে আসছে। অবশ্য এতে একটু ভালোই হলো, আমার হলুদিয়া পাখিকে একটু জ্বালানো যাক। শেষের কথাগুলো একটু আস্তে আস্তে বলল রায়হান, তাই রাজ সেটা শুনতে পায়নি। স্যার কিছু বলছেন? না, কিছু বলি নাই। সকাল সকাল এসে পড়িস, কাজ আছে। রায়হান ফোনটা কেটে দিয়ে বেড সাইড টেবিলে ফোনটা চার্জে দিয়ে ঘুমিয়ে যায়। সকাল এক অপার স্নিগ্ধতার নাম। রাত্রি আধার কাটিয়ে সূর্যের প্রথম কিরণ যখন আকাশে আলতোভাবে ছুঁয়ে যায়, তখন চারপাশে এক নতুন জীবনের সূচনা ঘটে। শিশুর ভেজা ঘাসের উপর দিয়ে হেঁটে গেলে পায়ের নিচে নরম ঠান্ডা স্পর্শে মন জেগে ওঠে এক অদ্ভুত প্রশান্তিতে। পাখিরা ডানায় ডানায় গান গায়, যেন প্রকৃতির মুখে হাসি ফোটে। আকাশটা তখন একেবারে কাচের মতো স্বচ্ছ, হালকা কমলা রঙের রাঙানো। দূর থেকে ভেসে আসে আজানের ধ্বনি, সেই শব্দগুলো যেন আত্মার সাথে গভীরভাবে মিশে যায়। সকালের মিষ্টি রোদটুকু জানালার পাতলা পর্দা ভেদ করে এসে পড়ে শ্রাবুর কোমল মুখবয়ে। রোদটুকু চোখে মুখে পড়তেই চোখ খিচে বন্ধ করে নিয়ে বালিশে মুখ গুজে আবার ঘুমের দেশে যেই না আবার পাড়ি দিবে, তার আগেই দরজায় করাঘাতে ধর ভরিয়ে বিছানায় উঠে বসে শ্রাবু। দরজার বাহিরে মরিয়ম বেগম চেঁচিয়ে ডাকছিল। শ্রাবু দরজা খোলার আগে রায়হান দরজা খুলে ভ্রু কুঁচকে দাঁড়িয়ে মরিয়ম বেগমের উদ্দেশ্যে বলল, মামি কি হয়েছে? এভাবে ডাকছো কেন? হয়তো শরীর ভালো না তাই ঘুমাচ্ছে। উঠবে সময় হলে, ঘুমাতে দাও, মাত্র তো সকাল। রায়হানের কথার মাঝে শ্রাবু দরজা খুলে ঘুমু ঘুমু কণ্ঠে মরিয়ম বেগমকে বলল, আম্মু আর একটু তো ঘুমোতে দিতে পারতে, আর একটু ঘুমাই আম্মু, আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমি আর একটু ঘুমাই। শ্রাবুর ঘুমন্ত মুখটা দেখে যেন রায়হানের বুকের ভেতর ঝড় বয়ে যায়। সে এক ধ্যানে তাকিয়ে থাকে শ্রাবুর ঘুমন্ত মুখের দিকে। তার বুকের ভেতর ধকধক আওয়াজ হতে থাকে। অজান্তেই তার বুকের বাঁ পাশে হাত চলে যায়। শ্রাবু, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, বেলা 10টা বেজে গেছে। তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নে মা, তারপর তো আবার সাজগোজ করতে পার্লারে গেলে আগামী 3-4 ঘন্টাতেও তোকে পাওয়া যাবে না। তাই তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিবি আয়। আর রায়হান আব্বু, তুমি এখন ব্রেকফাস্ট করবে? রুমে দিয়ে যাব নাকি নিচে এসে ব্রেকফাস্ট করবে? রায়হান এক ধ্যানমগ্ন হয়ে শ্রাবুর দিকে তাকিয়েছিল। মরিয়ম বেগমের কথায় তার হুঁশ ফিরে আসে। সে মরিয়ম বেগমের দিকে তাকিয়ে বলল, তুমি টেবিলে ব্রেকফাস্ট রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসছি। মরিয়ম বেগম আলতো হেসে রায়হানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ঠিক আছে আব্বু, আমি যাচ্ছি, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো। এই যে বাপের নবাবজাদি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়। ঠিক আছে, যাও, আসছি। মরিয়ম বেগম চলে গেলেও শ্রাবু এখনো ঠায়ের দরজায় দাঁড়িয়ে ঘুমে ঢুলছে। আর সেটা মুগ্ধ হয়ে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে বুকের উপর 2 হাত ভাঁজ করে রেখে পর্যবেক্ষণ করছে রায়হান।
তারপর শ্রাবু ঘুমে ঢুলতে ঢুলতে যেই না পড়ে যাবে তখনই রায়হান একটু ধমকের স্বরে বলল, ঘুমানোর হলে রুমে গিয়ে ঘুমা, এখানে ঢুলছিস কেন? শ্রাবু তরাক করে চোখ খুলে ফেলে। রায়হানের ধমকে যেন তার ঘুম উড়ে গেছে। সে ফুলো চোখগুলো দিয়ে গোল গোল করে তাকিয়ে রইল রায়হানের দিকে। সদ্য ঘুম থেকে উঠায় রায়হানের চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়ে আছে। এই অবস্থায় রায়হানকে দেখে শ্রাবুর যেন এক দফা ক্রাশ খেল। সে তখন গোল গোল চোখ করে তাকিয়ে আছে দেখে রায়হানের কুঁচকানো ভ্রুজোড়া আরো কুঁচকে শ্রাবুর দিকে তাকিয়ে পড়ল। এভাবে তাকিয়ে আছিস কেন? কখনো কি ছেলে দেখিসনি, নাকি আমার মতো ছেলে দেখে চোখ ফেরাতে পারছিস না? রায়হানের কথায় যেন শ্রাবু অপমান বোধ করলো। তাই কিছু বলার জন্য যেই না মুখ খুলবে তখনই রায়হান উঠল, ঘুরে ওর রুমে প্রবেশ করতে করতে গান ধরল। শ্রাবু কিছু বলার আগেই রায়হান মুচকি হেসে দরজাটা বন্ধ করে দেয়। আর শ্রাবু দরজার বাহিরে দাঁড়িয়ে ভাবতে থাকে, উনি কি গানটা আমার জন্য গাইলেন? না না না, আমার জন্য কেন গাইবে? আমি কি ওনার কিছু হই নাকি যে আমার জন্য গান গায়? কে রে শ্রাবু, আর কতক্ষণ লাগবে তোর? আমি উপরে আসলে কিন্তু তোর পিঠে লাঠি ভাঙবো। আম্মু 5 মিনিটে আসছি, তোমার আশা লাগবে না, আমি আসছি। এটা বলেই শ্রাবু দৌড়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে একদম শাওয়ার নিয়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। শ্রাবুর পরনে হালকা গোলাপি রঙের 3 পিস, চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে একটা বেনি করে, ঠোঁটে লিপ বাম আর চোখে হালকা কাজল দিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে ডাইনিং টেবিলের সামনে গিয়ে চেয়ার টেনে বসতে বসতে তার বড় আম্মুকে বলল, আজ কি স্পেশাল রান্না হয়েছে? তাড়াতাড়ি দাও আম্মু, তুমি তাড়াতাড়ি আমাকে আমার স্পেশাল কফি করে দাও, না হলে আজ মাথার ব্যথা কমবে না। এই যে শুরু হয়ে গেছে নবাবজাদির হুকুমদারি। দেখেছো বড় আপা কি রকম ফাজিল হচ্ছে? এত বড় মেয়ে কিনা হুমকি দিচ্ছে। মামি কি শুরু করলে সকাল সকাল? মামার হৃদয় কিন্তু আজ বাড়িতেই আছে। ওনাদের কলিজার টুকরাকে তুমি এভাবে বলছো, শুনলে তোমাকে কথা শোনাতেও ওনাদের বাঁধবে না। আম্মু, শ্রাবুকে তুমি কফি করে দাও, আর বড় খালামণি তুমি শ্রাবুকে খাবার দাও। পাপিয়া, তুই জানিস না এই বাড়ির প্রত্যেকটা মানুষকে আদর করে করে মাথায় তুলেছে, কারো একটা কথা শুনে না। গত পরশু এক ছেলে বেদারাম পিটিয়ে এসেছে। মরিয়ম, কি সমস্যা তোর? মেয়েটাকে সকাল সকাল কেন এত কথা শোনাচ্ছিস? রায়হান যে বাড়িতে আছে, তুই কি সেটা ভুলে গেলি? কিন্তু মেজো আপা দেখেছো না? হয়েছে, এবার থাম মরিয়ম, মেয়েটাকে আর কথা শোনাতে হবে না। বড় আপা, আমি তো এই বাড়ির সবার আদরের রাজকন্যা নাকি বাহিরের ছেলেদের পিটিয়ে আসছে? বা খুব ভালো কথা। এত গুণ কবে থেকে হলো খানবাড়ির কলিজার টুকরা ভদ্র মেয়ের? রায়হানের গলার আওয়াজ শুনে চুপসে যায় সকলে। আর শ্রাবু তো রায়হানকে দেখে আরেক দফা ক্রাশ খায়। সে হা করে তাকিয়ে থাকে রায়হানের দিকে। রায়হান শার্টের হাতা ফোল্ড করতে করতে নিচে নামতে নামতে কথাগুলো বলে আর চোখে শ্রাবুর দিকে তাকায়। রায়হানের পরনে ছিল হালকা আকাশি রঙের স্লিকের শার্ট আর ফর্মাল প্যান্ট। শার্টের হাতা ফোল্ড করা শেষে রায়হান তার 2 হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে ফাতেমা বেগম আর মরিয়ম বেগমের দিকে তাকিয়ে বললেন, বড় খালামণি আর মামি, তোমাদের আদরের মেয়ে তো দেখছি দিন দিন গুন্ডা হয়ে যাচ্ছে। তা ভালো তো। এসব আপনাকে কে শিখাচ্ছে আপু? লাস্ট কথাটা সাবুর দিকে ঘুরে বলল রায়হান। রায়হানের মুখে আপু ডাকটা শুনে মুখটা মলিন হয়ে যায় শ্রাবুর। সে মাথা নিচু করে বলতে লাগলো, আমার আত্মসম্মান আছে, আমাকে যে এসে তো এসেই প্রপোজ করতে পারে না, আমাকে ডিস্টার্ব করতো তাই মেরেছি। এতে তো কারোর সমস্যা হওয়ার কথা না। কারো কেন সমস্যা হবে? সরি আপু, আমার ভুলে হয়ে গেছে আপনাকে কথাটা বলা। আমি তো কেবল অতিথি হয়ে এসেছি আপনাদের বাড়ি। আমার উচিত হয়নি আপনাদের পারিবারিক ব্যাপারে কথা বলা। রায়হান আব্বু, তুমি এসব কি বলছো? তুমি অতিথি কেন হবে? তুমি এই বাড়ির ছেলে, তুমি এই পরিবারের একজন। তোমার 100% রাইট আছে এই পরিবারের বিষয়ে কথা বলার। সরি মামি, আমার এভাবে বলাটা বোধহয় ঠিক হয়নি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কথা বলা ঠিক নয়, সেটা আমি ভুলে গেছিলাম। রায়হান, এসব বাদ দাও, খেতে আসো। বড় খালামণি, একটু পরে খাবো। আমার একজন গেস্ট আসবে, আসলে একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রে আব্বা, কে আসবে?
তোর কোনো বন্ধু নাকি তোর অ্যাসিস্ট্যান্ট রাজ আসবে? আম্মু, রাজু আসবে আর স্পেশাল একজন আসবে। কথাটা বলেই রায়হান শ্রাবুর দিকে তাকায়। শ্রাবু ডোন্ট কেয়ার ভাব দেখিয়ে খাবার খেতে শুরু করে। তা দেখে রায়হান ডেভিল হেসে মনে মনে বলল, এবার আমিও দেখি আমার হলুদিয়া পাখি আমাকে নিয়ে এখনো কতটা পসেসিভ আছে। আমাকে অন্যের সাথে দেখে তার কি রিয়াকশন হয়। এসব কথা ভেবেই রায়হান তার বোনের দিকে তাকিয়ে বলল, আপুই, তুই কাল এসেও আমার সাথে দেখা করলি না কেন? তুই নাকি বড্ড ক্লান্ত ছিল, তাই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলি, তাই তো আর ডাকিনি। একটু ক্লান্ত ছিলাম। তমা, পিয়াল আসেনি, ভাইয়া আসেনি। হ্যাঁ, বাচ্চারা এসেছে, এই তো একটু আগেই ব্রেকফাস্ট করে বাইরে গেল, বাগানে গেল, আর তোর ভাই একটু পরে চলে আসবে। ও আচ্ছা, ঠিক আছে। ভাই আসলে রায়হান পুরো কথা শেষ করার আগেই কেউ একজন জোরে চিল্লিয়ে বলে উঠল, রায়হান বেব, হোয়ার আর ইউ? এই তো আমি এসে গেছি বেব। এরকম ভাবে কে রায়হানকে ডাকছে তা দেখার জন্য সবাই একসাথে সদর দরজার দিকে তাকায়। একটা মেয়ে যার পরনে ছিল ছোট ড্রেস। শ্রাবু অবাক হয়ে একবার ওই মেয়েটা, আবার রায়হানের দিকে তাকাচ্ছে, আবার ঘুরে সূর্য, বিথি আর জেরিনের দিকে তাকাচ্ছে। শ্রাবু তাদেরও 3 জনকে চোখের ইশারায় বলছে কে এই মেয়ে। জেরিন, সূর্য, বৃথিও একইভাবে ইশারায় বুঝলেও তারা বুঝতে পারছে না। বড়রা মেয়েটার এমন পোশাক দেখে লজ্জায় মাথা নিচু করে ফেলল। পাপিয়া এগিয়ে এসে বলে, এই মেয়ে, কে তুমি? অভদ্রের মতো এরকম পোশাক পরে এই বাড়িতে ঢুকে আবার কিভাবে কথা বলছো? আর আমার ভাইকে এভাবে ডাকছো কেন? সাইড প্লিজ। মেয়েটা পাপিয়ার পাশ কাটিয়ে দৌড়ে গিয়ে রায়হানকে জড়িয়ে ধরতে নিলে রায়হান সরে যায়। এতে করে মেয়েটা পড়ে যায়। তা দেখে শ্রাবু, জেরিন, সূর্য, বৃথি পাপিয়ার মুখ টিপে হাসতে থাকে। মেয়েটা ফ্লোর থেকে উঠতে উঠতে বলতে লাগলো, বেব, তুমি আমাকে ফেলে দিলে কেন? ও সরি মিতু, আমি বুঝতে পারিনি। ইটস ওকে বেব, তুমি আমাকে একা ফেলে কিভাবে চলে আসলে? তুমি জানো না, তোমাকে না দেখে আমি এক মুহূর্ত থাকতে পারি না। সেখানে 2 দিন তোমাকে আমি দেখিনি। মিতু, তোমাকে না বলেছি এসব ড্রেস পরবে না। আমি চাই না তুমি এইরকম পোশাক পরে রাস্তায় বের হও। আচ্ছা সরি বেব, আর পরবো না, এটাই লাস্ট। আমি আর তোমার কোনো কথার অবাধ্য হব না। ওকে, তা আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, আমাকে পরিচয় করিয়ে দাও সবার সাথে। রায়হান মিতুকে নিয়ে সবার সামনে গিয়ে পরিচয় করিয়ে দেয়। শেষে শ্রাবুর সামনে এসে বলে, উনি আমার মামাতো বোন হয়, আর এই খানবাড়ির সবার আদরের মেয়ে, সবার কলিজার টুকরো, চোখের মণিমুক্তি আক্তার শ্রাবন্তী। ও আচ্ছা, তাহলে এই মেয়েটাই সে মেয়ে যার জন্য তুমি 5 বছর আগে এই বাড়ি ছেড়ে লন্ডন বাড়ি জমিয়েছিলে। অবশ্য ভালোই হয়েছে, তুমি এই বাড়ি না ছাড়লে আমি তো তোমাকে পেতাম না। শ্রাবু এতক্ষণ শান্ত থাকলেও রায়হানের বোন বলা আর মিতুর তুচ্ছ করে শ্রাবুকে বলা কথাগুলো যেন একদম শ্রাবুর কলিজায় গিয়ে লাগে। তাই সে ছলছল নয়নে রায়হান আর মিতুর দিকে তাকিয়ে থাকে। মিতু, অযথা কথা বাড়িও না, তুমি ফ্রেশ হয়ে। এই যে বিদেশি ম্যাম, একটু শুনুন। জি, আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি, শুনুন। তা এতক্ষণ কি যেন বলছিলেন এই মেয়েটাকে? আরেকবার বলুন, আমি শুনবো। আরে আমি তো বলছিলাম ওই মেয়েটার জন্য আমার বেব 5 বছর আগে এই বাড়ি ছেড়ে চলে গেছে। আমি শুনছি, তারপর বলুন। ওই মেয়েটার জন্য রায়হান বাড়ি ছেড়েছিল বলে আমি রায়হানকে পেয়ে। মিতুকে পুরো কথা শেষ করতে না দিয়ে শব্দ করে হেসে উঠল হৃদয়। তার হাসি যেন ভয়ঙ্কর শোনালো। হৃদয় এতক্ষণ সবই দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর হাসি থামিয়ে মেয়েটার সামনে এসে দাঁড়িয়ে বলল, ওই মেয়েটার জন্য এই বাড়ি ছাড়েনি, বরং ও নিজেই এই বাড়ি ছেড়েছে। আর কি যেন বললেন? ভালোই হয়েছে, ওই মেয়েটার জন্য এই ছেলে বাড়ি ছেড়েছিল বলেই আপনি ওকে পেয়েছেন। তা আদৌ কি পেয়েছেন, নাকি সব বিয়ের আগেই উজাড় করে দিয়েছেন? অবশ্যই আপনাদের মতো মেয়েদের কাছে তো বিয়েটা একটা মজার খেলা মাত্র। বিয়ের আগে সব হয়ে গেল, কিছুই যায় আসে না। এবার কিন্তু আপনি বেশি বেশি বলছেন। আপনি জানেন আমি কে? আর আমাদের বিয়ে হয়নি ঠিকই, কিন্তু আমাদের এঙ্গেজমেন্ট হয়েছে আরো 2 বছর আগে। আর কিছুদিন পর আমরা লন্ডন ব্যাক করে বিয়ে করব।
এই একটা কথা যেন পুরো ড্রয়িং রুমে বিস্ফোরিত হলো। সবাই অবাক চোখে তাকিয়ে আছে রায়হানের দিকে। হৃদয়ও যেন হতবাক হয়ে গেল কথাটা শুনে। আর শ্রাবু ভাবশীলীন ভাবে নিচের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সাথে হেসে মনে মনে বলল, এমনটা তো হওয়ারই ছিল। সে তো আর আমার মতো মেয়ের জন্য অপেক্ষা করবে না। আর অপেক্ষা তো তার জন্যই করে যাকে সে ভালোবাসে, কিন্তু উনি তো আমাকে কোনোদিন ভালোবাসেনি, তাহলে অপেক্ষা কেন করবে? রায়হান আর চোখে শ্রাবুর দিকে তাকিয়ে মিতুকে বলল, মিতু, তুমি এটা কি করলে? আমি তো সবাইকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। ও সরি বেব, আসলে কথায় কথায় বলে ফেলেছি, তুমি কিছু মনে করো না বেব। আম সরি বেব। ইটস ওকে, যাও উপরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। সার্ভেন্ট তোমাকে তোমার রুম দেখিয়ে দিবে। এটাই তো হওয়ার ছিল। বাড়ির নম্রভদ্র ছেলে কিনা একটা বিদেশি মেয়ে ধরে আনলো, আর তাও যদি একটু শালীন হতো। মেজ খালামণি, তুমি তোমার ছেলে আর তোমার হবু ছেলের বউকে বলে দিও নেক্সট টাইম যেন আমার বোনের আশেপাশে না আসে। আসলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। হৃদয় এটা বলে চলে যায় শ্রাবুর কাছে। শ্রাবুর কাছে গিয়ে বলল, এই চান বাচ্চা শ্রাবু সোনা, তুই কাঁদছিস কেন? তোকে তো আমি কাঁদতে শিখাইনি, কথার জবাব দিতে শিখিয়েছিলাম না? তাহলে কেন বাইরে কারোর কথা শুনবি? উত্তর দিতে শিখেও কেন উত্তর দিলি না? নেক্সট টাইম যেন না দেখি কথার উত্তরে পাল্টা জবাব তুই না দিয়ে কান্না করছিস। মনে রাখবি, এই বাড়িতে সবার সমান অধিকার, আর তোর অধিকার সবার থেকে বেশি। নে জলদি ব্রেকফাস্ট করে নে, পার্লারে যেতে হবে তো। শ্রাবু আর কোনো কথা না বলে চুপচাপ খেতে শুরু করে। হৃদয়ও চলে যায় রুমে ফ্রেশ হতে। তারপর মিতু চলে যায় নিজের বরাদ্দকৃত রুমে ফ্রেশ হতে। রায়হান ওর বড় খালামণিকে বলল 1 কাপ কড়া করে কফি বানিয়ে দিতে, মাথাটা ধরেছে প্রচুর। এটা বলেই সে সোফায় গিয়ে বসে পড়ল। তার পাশেই দাঁড়িয়ে আছে রাস। রাস রায়হানের অ্যাসিস্ট্যান্ট কম ভাই বেশি। রায়হানের সব কাজে আগে পিছে যে থাকে সে আর কেউই না এই রাত ছাড়া। স্যার, মিতু ম্যামকে আপনি এসব বলতে দিলেন কেন? আপনি তো ফিরেছেন। শ্রাবন্তী ম্যামকে